হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিআরকে হিস্ট্রি এক্সপ্লোর। আমি তারা রানী তোমাদের সাথে আছি। আজ আমাদের ক্লাস 6-এর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে ক্লাস 3। আমরা এর আগে যা আলোচনা করেছি তারপর থেকে আজকে আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য বিষয়ে সাল তারিখের নানা রকম, তার মধ্যে টুকরো কথা খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টাব্দ, তারপরে হচ্ছে লেখা, তারপরে হচ্ছে বলা, আঁকা, লেখা, তারপরে মাটির উপরের ইতিহাস ও মাটির নিচের ইতিহাস, তার মধ্যে টুকরো কথা মিউজিয়াম, তারপর হচ্ছে টুকরোগুলো জুড়তে জুড়তে। তাহলে আলোচনা শুরু করব। সাল তারিখের নানা রকম। মানুষ যখন লিখতে শেখার পর থেকেই সহজ হলো পুরনো দিনের কথা জানা। তোমরা বুঝতেই পারছো, মানুষ যখন লিখতে বা পড়তে জানতো না তখনকার দিনের ইতিহাস আমরা সেভাবে জানতে পারছি না, বা সেভাবে কোনো প্রমাণ বা সেভাবে কোনো বই বা কিছু আমরা পাইনি যা আমরা সহজে ইতিহাসটা জানতে পারবো। কিন্তু যখন মানুষ লিখতে জানলো তখন কিন্তু আস্তে আস্তে তখন কিন্তু সেই সব লেখা যে আমরা পাচ্ছি সেখান থেকেই আমরা ইতিহাসটা খুব সহজভাবে জানতে পারছি। তাহলে মানুষ যখন লিখতে জানলো তখন থেকে মানুষের ইতিহাস জানাটা অনেকটাই কী হয়ে গেল, সহজ হয়ে গেল। তাই কবে প্রশ্নের উত্তর পাওয়া যেতে লাগলো অনেক সহজে। আনুমানিক কথার দরকার কমে এলো আস্তে আস্তে। সময়ের হিসেব করা সহজ হলো। সাল কথাটা তোমরা জানো, সাল বোঝাতে অব্দ ও বছরগুলোকে ব্যবহার হয়। ইতিহাস অনেকগুলো অব্দের ব্যবহার দেখা যায়। কোনো বড় বা জরুরি ঘটনাকে ধরে অব্দ গোনা হতো। সাল, অব্দ, বছর এগুলো সব একই। এবং এগুলো কিভাবে গোনা শুরু হলো, আগে তো মানুষ লিখতে জানতো না, এবার ধীরে ধীরে লিখতে শুরু করলো এবং সাল গণনা শুরু করলো যখন কোনো জরুরি বা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তখন, বা যখন রাজাদের শাসন ধরেও কিন্তু অব্দ বা সাল গোনা শুরু হয়। যখন কোনো রাজা সিংহাসনে বসে তখনও কিন্তু সাল গণনা শুরু হয়। যেমন কনিষ্কাব্দ, গুপ্তাব্দ, হর্ষাব্দ। তাহলে খুবই মনে রাখবে যে কনিষ্কাব্দ, হর্ষাব্দ, গুপ্তাব্দ, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে এক একটি অব্দ এবং এই সময় থেকে সাল গণনা দেখো। কনিষ্কাব্দ বা শকাব্দ, কনিষ্কাব্দ বা শকাব্দ কখন শুরু হয় এবং কার সময় শুরু হয়? কনিষ্কাব্দ বা শকাব্দ, এটাকেই কনিষ্কাব্দ বলা হয়, এটাকেই শকাব্দ বলা হয়। কুষাণ সম্রাট কনিষ্ক ৭৮ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। কত খ্রিস্টাব্দে? ৭৮ খ্রিস্টাব্দে। তার সিংহাসনে বসার সময় থেকে কনিষ্কাব্দ বা শকাব্দ গণনা শুরু হয়। তাহলে কনিষ্কাব্দ বা শকাব্দ গণনা কখন থেকে শুরু হয়? ৭৮ খ্রিস্টাব্দ থেকে। কার সিংহাসনে বসার সময় থেকে? কুষাণ সম্রাট কনিষ্কের সময় থেকে। তাহলে তোমাদের কোশ্চিন আসবে যে শকাব্দ কবে প্রচলন হয় এবং কার সময় প্রচলন হয়? তাহলে কনিষ্কাব্দ বা শকাব্দ প্রচলন হয় ৭৮ খ্রিস্টাব্দে, কুষাণ সম্রাট কনিষ্কের সিংহাসন বসার সময়। তাহলে শকাব্দ প্রচলন হয় কুষাণ সম্রাট কনিষ্কের সময় ৭৮ খ্রিস্টাব্দে। তারপরে চলে আসো গুপ্তাব্দ। গুপ্তাব্দ হচ্ছে গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত ৩২০ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং এই সময় থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয়। গুপ্তাব্দ গণনা কবে শুরু হয়? ৩২০ খ্রিস্টাব্দে। কার সময়ে? গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের সময়ে। তাহলে গুপ্তাব্দ কবে প্রচলন হয়? ৩২০ খ্রিস্টাব্দে এবং গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে। তারপর চলে আসো হর্ষাব্দ। হর্ষাব্দ হচ্ছে হর্ষবর্ধন। ৬০৬ খ্রিস্টাব্দে যখন সিংহাসনে বসেন সেই সময় থেকে হর্ষাব্দ গণনা শুরু হয়। তাহলে হর্ষবর্ধন ৬০৬ খ্রিস্টাব্দে বসার সময় থেকে হর্ষাব্দ গণনা শুরু হয়। তাহলে এটা তিনটেই ভালো করে মনে রাখবে, কনিষ্কাব্দ, গুপ্তাব্দ এবং হর্ষাব্দ। কনিষ্কাব্দ বা শকাব্দ কবে প্রচলন হয়? ৭৮ খ্রিস্টাব্দে, কুষাণ সম্রাট কনিষ্কের সময় থেকে। গুপ্তাব্দ হচ্ছে গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের ৩২০ খ্রিস্টাব্দে। আর হর্ষবর্ধনের ৬০৬ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের সময়। হর্ষাব্দ হচ্ছে হর্ষবর্ধনের সময় ৬০৬ খ্রিস্টাব্দে। তারপর চলে আসো খ্রিস্টপূর্বাব্দ ও খ্রিস্টাব্দ। এটি ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খ্রিস্টপূর্বাব্দ আর খ্রিস্টাব্দ তোমাদের জানতে হবে, কারণ পুরো ইতিহাস জুড়ে খ্রিস্টপূর্বাব্দ আর খ্রিস্টাব্দ সম্পর্কে আলোচনা আছে। যেরকম প্রাচীনকালের ইতিহাস বা প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, আধুনিক যুগের ইতিহাস সম্পর্কে আমরা তো পড়বো। তাহলে প্রাচীন যুগের ইতিহাস বা বিশেষ করে ক্লাস 6-এর যে তোমাদের বইটা আছে এই বইটাতে বিশেষ করে খ্রিস্টপূর্বাব্দ সম্পর্কে তোমাদের ক্লিয়ার যদি ধারণা না থাকে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, বা খ্রিস্টপূর্বাব্দ শতক কী এগুলো কিন্তু সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে খ্রিস্টপূর্বাব্দ যীশুখ্রিস্টের জন্মকে ধরে যে অব্দ বা সাল গোনা হয় তা হলো খ্রিস্টাব্দ। যীশুখ্রিস্টের জন্মকে ধরে যে সাল গোনা হয় তাকে বলা হয় খ্রিস্টাব্দ।
খ্রিস্টাব্দ অনুসারেই সাধারণভাবে ইতিহাসে সাল তারিখ হিসাব করা হয়। যিশুর জন্মের আগের সময়কে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। পূর্ব মানে এখানে আগের, তাহলে যিশু খ্রিস্টের জন্মের আগের যে বছরগুলো সেগুলো হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। তাহলে খ্রিস্টপূর্বাব্দ মানে হলো খ্রিস্টের জন্মের আগের অব্দ গণনা করা হয়, সেটাকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। মজার ব্যাপার হলো খ্রিস্টপূর্বাব্দ গণনা করা হয় বড় থেকে ছোটর দিকে, যেরকম হচ্ছে 5, 4, 3, 2, 1 এভাবে গণনা শুরু করা হয় খ্রিস্টপূর্বাব্দ। আর খ্রিস্টাব্দ গোনা হয় ছোট থেকে বড়র দিকে, যেমন 1, 2, 3, 4, 5। তাই 2014 খ্রিস্টাব্দের আগের বছর তাহলে কি হবে বলো দেখি? আগের বছর হবে 2013, কিন্তু পরের বছর কি হবে 2015। কিন্তু খ্রিস্টপূর্বাব্দ হলে উল্টো হবে, 2014 পূর্ব খ্রিস্টপূর্বাব্দের আগের বছর হবে 2015 এবং পরের বছর হবে 2013। তোমাদের সুবিধার্থে আমি একটি ছোট্ট করে ছক এঁকে দিয়েছি, দেখো। তোমাদের সুবিধার্থে আমি ছোট্ট করে পার্থক্য করে দিয়েছি, যেমন খ্রিস্টপূর্বাব্দ আর খ্রিস্টাব্দ। খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টাব্দ। খ্রিস্টপূর্বাব্দকে আমরা ইংলিশে বলবো BCE, বিফোর কমন ইরা। আর খ্রিস্টাব্দকে বলবো AD বা অ্যানো ডোমিন। এটা মনে রাখবে, শর্ট ফর্মটা BCE AD। খ্রিস্টপূর্বাব্দকে তোমরা শর্ট ফর্মে লিখতে পারবে BCE, আর খ্রিস্টাব্দকে লিখতে পারবে AD। যেরকম খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে মানে আগের, আর যীশু খ্রিস্টের জন্মের পরে যেটা হবে সেটা হচ্ছে খ্রিস্টাব্দ। খ্রিস্টপূর্বাব্দের গণনা বড় থেকে ছোটোর দিকে হয়, যেমন 10, 9, 8, 7, 6 এভাবে হতে থাকবে, যেরকম 2015, 2014, 2013, 2012। আর খ্রিস্টাব্দ গণনা হয় ছোট থেকে বড়, আমরা যেরকম সাধারণত গণনা করি সেইভাবেই 1, 2, 3, 4, 5, 2010, 11, 12, 13 এভাবে চলতে থাকবে। তাহলে তোমাদের ক্লিয়ার হলো খ্রিস্টপূর্বাব্দ আর খ্রিস্টাব্দ কেমনভাবে হবে, কোনটাকে আমরা খ্রিস্টপূর্বাব্দ বলবো আর কোনটাকে খ্রিস্টাব্দ বলবো। ইংলিশটাও মনে রাখবে BCE বা AD। এখান থেকে দেখো খ্রিস্টপূর্ব শতক বা খ্রিস্টীয় শতক, এখান থেকে জানতে হবে। খ্রিস্টপূর্ব তো জানলে এবং খ্রিস্টাব্দ কি জানলে, কিন্তু খ্রিস্টপূর্ব শতক বা খ্রিস্টীয় শতক এটা জানার আগে আমাদের জানতে হবে খ্রিস্টাব্দ, দশক, শতক, সহস্রাব্দ। তাহলে প্রথম খ্রিস্টাব্দ হচ্ছে যীশুখ্রিস্ট যে বছর জন্মগ্রহণ করেন তা হলো প্রথম খ্রিস্টাব্দ, মানে যেই বছর যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিল সেই বছরটাকে আমরা বলবো প্রথম খ্রিস্টাব্দ। আর দশক হচ্ছে একসাথে 10 বছরকে বোঝায়, কি একসাথে যে 10 বছর হয় সেটাকে আমরা বলবো দশক। আর শতক হচ্ছে একসাথে 100 বছর বোঝাতে, বা যীশুখ্রিস্টের জন্মের পর যে 100 বছর হয় সেই 100 বছরকে আমরা প্রথম শতক বলবো। তাহলে শতক কি একসাথে 100 বছর বোঝাতে আমরা ব্যবহার করি শতক বা শতাব্দী। তারপর চলে আসো সহস্রাব্দ একসাথে 1000 বছরকে, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে যে সহস্রাব্দ কি একসাথে 1000 বছরকে বোঝাতে আমরা ব্যবহার করব কি সহস্রাব্দ। মনে রাখবে সহস্রাব্দ বলতে কি একসাথে 1 বছর বোঝাতে আমরা যা ব্যবহার করি তা হচ্ছে সহস্রাব্দ। তারপরে চলে আসো খ্রিস্টপূর্ব শতক বা খ্রিস্টাব্দ। তাহলে খ্রিস্টপূর্ব শতক বা খ্রিস্টীয় শতক কি এটা আমাদের জানতে হবে। তাহলে খ্রিস্টপূর্ব শতক হচ্ছে প্রথম শতক, যেরকম প্রথম শতক মানে 100 বছর, তাহলে 100 বছর কোনটা থেকে হবে, যেরকম হচ্ছে উল্টো দিক থেকে 100 থেকে 1, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব। আমরা আগেই বলেছিলাম তোমাদের যে খ্রিস্টপূর্ব সবসময় কি হবে উল্টো দিক থেকে গণনা হবে, সেরকমই তাহলে প্রথম শতক যেটা হবে সেটা হচ্ছে 100 থেকে 1, উল্টো দিক দিয়ে গণনা হবে। তারপর দ্বিতীয় শতক 200 থেকে 101, তৃতীয় হচ্ছে 300 থেকে 201, এরকম করে উল্টো দিক থেকে গণনা শুরু হবে আমাদের খ্রিস্টপূর্ব শতক। আর খ্রিস্টীয় শতক 1 থেকে 100 প্রথম শতক হবে, তারপর 101 থেকে 200 দ্বিতীয় শতক হবে, 201 থেকে 300 তৃতীয় শতক হবে। এখান থেকে একটি খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমাদের ভালো করে মনে রাখতে হবে যে যখন আমরা শতক বলবো, যেরকম এখানে দেওয়া আছে দ্বিতীয় শতক মানে কি 2 বা দ্বিতীয়, তাহলে 2 এর ঘরের সব 100 ঘরটা 2 এর হবে, কিন্তু না, এখানে 2 এর ঘরটা হবে না, এখানে পুরোটাই 1 এর ঘর হবে। 101, 102, 103, 104, 105 এরকম করে 200-তে গিয়ে পৌঁছাবে। এটাকে বলা হয় দ্বিতীয় শতক। মানে যখন শতক বলবো তখন এক ধাপ এগিয়ে গিয়ে আমাদের বলতে হবে, আর যখন সালটা বলবো তখন 100 সাল পিছিয়ে আমাদের সেটাকে বলতে হবে। দ্বিতীয় শতক তাহলে 200 ঘর কিন্তু না, সেটা হয়ে যাবে 100 ঘর। তাহলে দ্বিতীয় শতক বলবো তখন সেটাকে, যেটা হচ্ছে 101 থেকে 200 পর্যন্ত সাল হবে সেটাকে দ্বিতীয় শতক বলবো। সেরকমই তৃতীয় শতক 3 এর ঘর হবে না, সেটা হবে 2 এর ঘর, যেরকম হচ্ছে 201, 203, 204, 205 তৃতীয় শতক। এরকমই দেখো 1801 থেকে 1900 শতক কত শতক হবে, ঊনবিংশ শতক। কিন্তু এখানে দেখো 1900 ঘর না, কিন্তু ঊনবিংশ মানে কি 19, তাহলে 19-এর ঘর হওয়া উচিত ছিল 1901, 1902, কিন্তু না, এখানে শুরু হবে 1801 থেকে 1900 থেকে 1801, 1802, 1803, পুরোই 18-র ঘরটা হবে ঊনবিংশ শতক।
বা 19 শতক, এটাকে বলা হয় 19 শতক বা ঊনবিংশ শতক। সেরকমই 2-এর ঘর দেখো 2000 বা 20, এখানে 20 মানে কি 20 শতক, 20 শতক, তার মানে 19-এর ঘরটা হবে, মানে 1 বছর, যখন সালটা বলবো তখন 1 বছর এগিয়ে যাবো, যখন শতকটা বলবো তখন 1 বছর পিছিয়ে যাবে। বিংশ শতক যখনই আমরা বলবো তখনই তোমাদের সেটা ধরতে হবে 20টা তোমাদের এদিকে হবে, মানে শেষের দিকে, আর শুরুটা হবে 1901 থেকে। তাহলে 20 শতক মানে 1901 থেকে 2000, এরকম একবিংশ বা 21 শতক হচ্ছে 2000 থেকে 2100। তাহলে 2100, 21 মানে কি একবিংশ, 21 বা 21 বা একবিংশ, তাহলে এখানে সালটা হওয়া উচিত ছিল কি তোমার হচ্ছে 2100 থেকে 2000, কিন্তু 2200, কিন্তু না, এখানে হচ্ছে তোমার 2000 থেকে 2100 থেকে, ওটাকে বলা হয় একবিংশ বা 21 শতক। আমরা যে এখন যেই শতকে বাস করি সেটি হচ্ছে কি 21 শতক বা একবিংশ শতক। আমরা যেই শতকে বাস করি সেটা একবিংশ শতককে বাস করি। তাহলে তোমাদের কেউ জিজ্ঞেস করতে পারে আমরা কোন শতকের মানুষ, আমরা 21 শতকের মানুষ। ঠিক আছে, ভালো করে মনে রাখবে যে যখন শতক বলবে তখন অবশ্যই সেটা 1 বছর এগিয়ে বলবে, আর যখন হচ্ছে সালটা বলবে তখন সেটা শতক, যদি বলে ঊনবিংশ শতক লেখো তাহলে হবে 1801 থেকে 1900। আর যদি হচ্ছে লেখা থাকে যে হচ্ছে তৃতীয় শতক, তাহলে তোমাদের সেটা মনে মনে ধরেই নিতে হবে যে 201 থেকে 300 হবে। আর যদি বলে হচ্ছে দ্বিতীয় শতক, তাহলে ওটা ধরতে হবে 101 থেকে 200 সালের মধ্যে হবে। এরকম করে তোমাদের শতকগুলো হিসেব করতে হবে, তাহলেই কিন্তু তোমরা ভালো করে ইতিহাসটা আরও বুঝতে পারবে। তারপরে চলে আসো বলা, আঁকা, লেখা। এখানে বলা, আঁকা, লেখা এই পার্টটাতে তোমাদের আছে যে যখন অনেক দিন আগে মানুষ লিখতে জানতো না, পড়তে জানতো না, তাহলে তাদের মনের ভাব তারা কি করে প্রকাশ করতো? তারা মনের ভাব প্রকাশ করতো অঙ্গভঙ্গি দিয়ে বা ইশারা দিয়ে। অনেকেই তোমরা মানে এমনি ইশারা দিয়ে অনেক কিছু বলো, তাহলে সেগুলো হচ্ছে ইশারা দিয়ে আগে মানুষ কথা বলতো। ধীরে 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 মানুষ কি করতে শুরু করলো, ছবির মাধ্যমে এঁকে এঁকে তাদের ভাষা প্রকাশ করতে শিখলো। তারপরে ধীরে ধীরে মানুষ কি করলো, লিখতে শিখলো। এভাবেই কিন্তু আমাদের ইতিহাস ধীরে 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 এগিয়ে গেছে। তারপরে দেখো মাটির ওপরের ইতিহাস ও মাটির নিচের ইতিহাস। মাটির ওপরের ইতিহাস এবং মাটির কি নিচের ইতিহাস। যেরকম হচ্ছে আমরা অনেকগুলো জিনিস পাই, যেরকম হচ্ছে কোনো লেখা, কোনো পাথরের গায়ে লেখা, কোনো তামার পাতে লেখা, এরকম অনেক দিনের পুরনো দিনের মাটির পাত্রে লেখা, এরকম অনেক কিছু আমরা পাই। তাহলে নানা কিছু থেকে আমরা ইতিহাস জানতে পারি। যেমন ধরো ঘরবাড়ি, বাসনপত্র, পোশাকপত্র, ঘরবাড়ি, পোশাক, আবার মুদ্রা, গয়না, অস্ত্রশস্ত্র, মূর্তি, এগুলো থেকে আমরা কি পাই, এমন নানা জিনিস থেকে পুরনো দিনের কথা জানতে পারা যায়। তাহলে এমন নানা জিনিস থেকে কি পাওয়া যায়, পুরনো দিনের কথা জানতে পারা যায়। তবে এসব জিনিসও সবসময় পাওয়া যায় না, ভেঙে গিয়ে বা মাটির নিচে চাপা পড়ে নষ্ট হয়ে গেছে। মাটির নিচে চাপা পড়ে যাওয়া জিনিসগুলো খুঁজে পাওয়া যায় অনেক সময়। এই সব জিনিসগুলোকেই পুরনো দিনের সাক্ষ্য ধরা হয়। যেরকম ইতিহাস একটা শরীর, এর সবগুলো শরীরকে যদি আমরা জোড়ো লাগাই তাহলে একটা কঙ্কাল তৈরি হবে, এগুলোকেই ইতিহাসের উপাদান বলা হয়। মানে মাটির নিচ থেকে যেসব জিনিসগুলো আমরা ধীরে ধীরে পাই সেগুলোকে আস্তে 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 জোড়া লাগিয়ে 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 আমরা ইতিহাসটাকে বুঝতে পারি বা ইতিহাসটাকে জানতে পারি। তাহলে ইতিহাসের উপাদান কাকে বলা হয়, যা যা দিয়ে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি সেটাকে ইতিহাসের উপাদান বলা হয়। আর মাটির নিচ থেকে যারা খুঁজে বার করে বা যেসব জিনিসগুলো আমরা খুঁজে পাই তারা সেগুলো বার করে কারা, প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিকরা। প্রত্নতাত্ত্বিক বা প্রত্ন বা পুরা মানে পুরনো, তাত্ত্বিক মানে ধরো পণ্ডিত মানুষ, তবে প্রত্নতাত্ত্বিক মানে পুরনো মানুষ নয়। প্রত্নতাত্ত্বিক মানে হচ্ছে ওইসব ঐতিহাসিক যারা হচ্ছে মাটির নিচ থেকে তোমার হচ্ছে পুরনো দিনের জিনিসপত্র খুঁজে বার করে এবং সেখান থেকে ইতিহাস আমরা জানতে পারি বা বুঝতে পারি। খুঁজে পাওয়া পুরনো জিনিসকে বলা হয় প্রত্নবস্তু বা পুরাবস্তু। তাহলে খুঁজে যে মাটির নিচে যে জিনিসগুলো আমরা খুঁজে পাই সেটাকে কি বলা হয়, প্রত্নবস্তু বা পুরাবস্তু। তাহলে মাটির নিচ থেকে খুঁজে পাওয়া জিনিসগুলোকে কি বলা হয়, প্রত্নবস্তু বা পুরাবস্তু। পুরনো দিনের সেই সব জিনিস থেকে অনেক কিছু জানা যায়, তবে সেগুলো অনেকটাই আন্দাজ করে আমরা যে ইতিহাসটা জানতে পারি, কারণ সেই পুরনো দিনগুলো আমাদের চোখে দেখিনি। তাহলে পুরনো দিনের জিনিসগুলো আমরা কোথা থেকে পাই, মাটির নিচ থেকে। সেই সব জায়গা থেকে আমরা যেসব জিনিসগুলো পাই সেগুলো আমাদের আন্দাজ করে বার করতে হয়, কারণ সে সময় মানুষ আমরা তখন ছিলাম না। তাহলে সেই সময়ে সেগুলো আন্দাজ করে বার করেই ধীরে 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 একটু 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 করে ইতিহাস জোড়া লাগিয়ে আমরা যে ইতিহাসটা পড়ছি সেই ইতিহাসটা আমরা আজকে জানতে পেরেছি। তারপর চলে আসো টুকরো কথা। এখানে টুকরো কথার মধ্যে আছে জাদুঘর একটা কথা তোমাদের অনেকেই জানা, তবে সেই ঘরে কিন্তু জাদু দেখানো হয় না। তোমাদের কথাটার মনে আসতেই পারে যে জাদুঘর মানে জাদু দেখানো হয়, কিন্তু না। জাদুঘর মানে মাটির নিচ থেকে পাওয়া পুরনো দিনের প্রত্নবস্তু যত্ন করে রাখা হয়। মানে মাটির নিচ থেকে যা যা জিনিস পাওয়া গেছে সেগুলো যত্ন করে সেই ঘরে স্টোর করে রাখা হয়। আর থাকে মাটির উপরে পাওয়া জিনিসও থাকে, হারিয়ে যাওয়া বিশাল জন্তুর হাড় থাকে, আবার থাকে রাজা রানীদের পোশাক, অস্ত্রশস্ত্র, নানা রকম মূর্তি, ছবি, বইপত্র, আরও কত কি। পৃথিবীর নানা ধরনের জাদুঘর দেখা যায়। ইংরেজিতে জাদুঘরকে বলা হয় কি, মিউজিয়াম। তাহলে ইংরেজিতে জাদুঘরকে কি বলা হয়,
মিউজিয়াম, ইংরেজিতে জাদুঘরকে কী বলা হয়? মিউজিয়াম। কলকাতা শহরেও বিরাট মিউজিয়াম আছে। তাহলে এটি একটি ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন যে জাদুঘর সম্পর্কে ছোট টিকা লেখেও আসতে পারে। জাদুঘর কি? জাদুঘর হচ্ছে সেই জায়গা যেখানে পুরনো দিনের জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয় এবং একে ইংলিশে কি বলা হয়? মিউজিয়াম বলা হয়। দেখো তারপরে আছে টুকরোগুলো জুড়তে জুড়তে। মানে আমি আগেই যা বললাম যে ইতিহাস হচ্ছে একটা টুকরো কথার মতো, মানে একটু 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 করে ঐতিহাসিকরা একটু একটু করে জিনিস পেয়েছে এবং সেই জিনিসগুলোকে একটু একটু করে জোড়া লাগিয়ে লাগিয়ে আমরা যা আজকে পড়ছি সেই ইতিহাসটা আমরা জানতে পেরেছি। এরকম এখানে তোমাদের একটা খেলার ছলে দেওয়া হয়েছে যে তো অনেকগুলো টুকরো করে দেওয়া হয়েছে, এগুলো তোমাদের ধীরে ধীরে সাজাতে হবে। এবার সব টুকরোই যে জোড়া লাগবে এরকম কিন্তু না, তাহলে কোনো কোনো জায়গা ফাঁকা থেকেই যায়। তাহলে এরকমই হচ্ছে ইতিহাসটা, যে কোনো কোনো জায়গায় ফাঁকা থেকে গেছে, সেটা আমরা আমাদের সুবিধা মতো সেটাকে বসিয়ে দিয়েছি। জুড়তে ইতিহাস শুরু হয়েছে, টুকরো কথা জুড়তে জুড়তে ইতিহাস শেষ হয়েছে। পরবর্তীতে ইতিহাসটা আমরা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারি, কেননা পরবর্তীতে মানুষ লিখতে শিখেছে এবং লেখাগুলো বা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লিখে রেখেছে, তাই আমরা সেই সময়ের ইতিহাসগুলো ভালোভাবে জানতে পারি। তাহলে এই প্রাচীনকালের ইতিহাস জানাটাই আমাদের সবথেকে বড় অসুবিধায় পড়ি। এই প্রাচীন যুগের ইতিহাস তাহলে আমরা কোথা থেকে পাই? মাটির উপরের অনেক জিনিসপত্র থেকেও পাই এবং মাটির নিচ থেকেও পাই। মাটির উপরে যেমন মুদ্রা, গয়না, অস্ত্রশস্ত্র এগুলো থেকে পাই। মাটির নিচে যেরকম ভাঙা কলসি, কোনো মূর্তি, কোনো বাড়ি বা কোনো বাড়ির হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এগুলো পাই। এগুলো থেকেও আমরা ইতিহাস জানতে পারি। যেরকম সিন্ধু সভ্যতাই আমরা বলি, সিন্ধু সভ্যতার যে ধ্বংসাবশেষ সেটা মাটির নিচ থেকে খুঁজে পাওয়া গেছে। তাহলে এ থেকে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জ্ঞান আসে। তাহলে এর পরবর্তী আমাদের যে ক্লাসগুলো হবে তখন আমরা সেগুলো আরও ভালোভাবে জানবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে।